আপনারা দেখছেন কেটিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের পর্ব শুরু করবার আগেই আপনাদের একটা ঘটনা বলে শুরু করব। একটি চায়ের দোকানে অনেকেই যায়, চা খেতে যায়। একটি চায়ের দোকানে আলোচনা চলছে, নতুন সরকারের থেকে প্রত্যাশা চলছে, বাজেট নিয়ে আলোচনা চলছে, কতদিন এই সরকার কি কাজ করবে, নতুন সরকার 29-এ কী হবে, আর যারা যারা বিদ্রোহী তৃণমূলের তো অনেক ধরন, কালকে এই নিয়ে ডিসকাস করেছি। তো সেখানে একজন ভদ্রলোক অন্য একজন ভদ্রলোককে বলছে, দাদা আর কিছু হোক না হোক তৃণমূল আর কোনো দিন ফিরে আসবে না। মুখ্যমন্ত্রী কিন্তু কালকে বিধানসভায় ঠিক এই কথাটাই বলেছেন যে তৃণমূল কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। কেন বলেছেন? আরও অনেক কিছু তিনি বলেছেন। আজকে তার জবাবি ভাষণ, মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ নিয়ে কিন্তু আমরা আজকের পর্ব রাখব, এবং তার সঙ্গে তৃণমূলের ভবিষ্যৎ কি, আপনারা কি মনে করেন, আপনারা কি আদৌ মনে করেন তৃণমূল কি আর কোনো দিন ফিরে আসবে, আর এলেও এই সিম্বল কোথায় থাকবে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্কপ্রভ সরকার আমার ডান দিকে বসে আছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক, যার সঙ্গে আমরা ডিসকাস করব এই টপিক নিয়ে। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। এই অর্কদা, চায়ের দোকানে মানুষজন বলাবলি করছেন যে আর কিছু হোক না হোক তৃণমূল আর কোনো দিন ফেরত আসবে না। আমার প্রথম প্রশ্ন, তৃণমূলের ভবিষ্যৎ কী? মানে তৃণমূল দল বলে যে ছিল, এখন তো অনেক রকম দল, অনেক নানান রকম তৃণমূল, ভবিষ্যৎ কী? তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ, ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। নির্মম মহিলা এবং তার ফেরেববাজ ভাইপো দলটাকে লাটে তুলে দিয়েছেন। দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে হাউমাউ করে কেঁদেছেন। কেন কেঁদেছেন? ওই যে চ্যাটাং চ্যাটাং কথা বলে শ্রীরামপুর থেকে লোকসভায় জিতেছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এক বৈঠক হচ্ছিল, ফেরেববাজটা ছিল, নির্মম মহিলা ছিল, মহুয়া মৈত্র ছিল। এখানে ওই বহুরূপী ব্যানার্জির যে তৃণমূল বলছে আমরাই আসল তৃণমূল, তো মামলা মকদ্দমা হবে। তা সে মামলা মকদ্দমার কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে নাকি অভিষেক মানু সিংভি এবং কপিল সিব্বালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বেশ, এই খবরটা শুনেই দুর্মুখ কল্যাণ ক্ষোভে ফেটে পড়েন এবং দলনেত্রীর দিকে আঙুল তুলে বলেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি? কিছু হলেই কপিল সিব্বাল, অভিষেক মানু সিংভি, আমাদের সার্ভিসের কোনো মূল্য নেই। এমনভাবে মানে ক্রোধে উন্মত্ত হয়ে ওই দুর্মুখ আইনজীবী, বেসিক্যালি উনি দুর্মুখ, কখন ঠিক অবস্থায় থাকেন এমন সব কথা বলেন যে কথাগুলোর কোনো মানে হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ভৃত্য, সেই ভৃত্যকে নির্মম মহিলা এখন পরিত্যাগ করছেন। তাই ভৃত্য তার প্রভুর দিকে আঙুল তুলে বলছেন যে এত স্পর্ধা হয় কি করে? আমি এতদিন পদসেবা করলাম, এতদিন ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাজার করে দিলাম, কি পেলাম? পেয়েছে তো, এমপি হয়েছে, হ্যাঁ, কিন্তু কথায় কথায় সওয়াল করলেই যদি অভিষেক মানু সিংভি আর কপিল সিব্বালদের কথা বলা হয়, হ্যাঁ, তাহলে আমরা কোথায়? এই কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঝরঝর করে কেঁদে ফেলেন যে কল্যাণ, তুমিও আমাকে এই কথা বলছো, মানে ব্রুটাস তুমি ওর মতো ব্যাপার হলো। এসব প্রাপ্য ছিল। 15 বছর ধরে জোচ্চুরি করে যে মহাসাম্রাজ্য তৈরি করেছে এই পিসি ভাইপো যুগলবন্দি। আচ্ছা, ওই ফেরেববাজটা কি করে? লিপস অ্যান্ড বাউন্স কি করে? আমতলার বিষ্ণুপুরের ওখানে একটা মিনারেল ওয়াটারের বটলিং প্ল্যান্ট আছে আর কনসালটেন্সি করে। আচ্ছা, ওই ব্যবসা করে হরিশ মুখার্জি রোডে ওই প্রাসাদোপম শান্তিনিকেতন করা যায়? কালীঘাটে যেখানে ফেরেববাজটা থাকে ওটাও প্যালেস। তা নির্মম মহিলা একবারও বলেননি, হ্যাঁ রে বাবু, তুই এত মাল কামালি কোত্থেকে? হ্যাঁ, এত মাল কামালি কি করে? তুই রাজনীতি করিস, এত মাল কামাচ্ছিস, চার্টার্ড বিমানে ঘুরছিস, বৈভবে লাশ পালন করছিস, তুই তো একটা নন গ্রাজুয়েট ছেলে। ঠিক, হ্যাঁ,
যেখান থেকে MBA করেছে সেই MBA প্রতিষ্ঠানটার স্বীকৃতি নেই। ঠিক যেমন ওর পিসিমণি করেছে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের PhD। মানে ফেরেববাজি এদের রক্তে, ইনহেরিট করা। হ্যাঁ, ইনহেরিট ফেরেববাজ। হ্যাঁ, তো পিসিমণি বলেননি তো, হ্যাঁ রে বাবু তুই মালটা মেলি করতে গেলি, এত মাল কামালি কি করে যে তুই এত বড় প্যালেস করলি, বেলজিয়াম গ্লাসের সব আসবাব, ঘরের মধ্যে এসকালেটার, আবার তুই নাকি জনপ্রতিনিধি। উল্টে নির্মম মহিলা ফেরেববাজটাকে বলেছে লুটে নে 28 পুরুষ লুটে নে, আমি মাথার উপর আছি। কিন্তু ওর কথা ডিজের কথা আমরা প্রত্যেকে জানি, ভয়েস স্যাম্পল টেস্টের জন্য রেডি থাকতে ও হবে। ফেরেববাজ জেলে যাবে, ভাইপোর কিন্তু রেডি থাকতে হবে। ও জেলে যাবে, ওকে জেলে যেতে হবে, জেলের ঘানি টানতে হবে। ও জেলে না গেলে বাংলার মানুষের শান্তি নেই। তৃণমূলের লোকজনও চাইছে ফেরেববাজ জেলে যাক। এখনো কি অরাসিটি চার্টার বিমানে চড়ে ঘুরে বেড়াচ্ছে, একদম ডোন্ট কেয়ার। আসলে মেন্টালিটিটা ক্রিমিনাল মেন্টালিটি। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন 1100 কোটি টাকা পাচার করেছে পাথরে, একদম দুবাই, ঘন ঘন দুবাইয়ে যায়। ও বন্ধু বান্ধবকে বিনয় মিশ্র ভানুয়াতুয়ায় লুকিয়ে রয়েছে। হ্যাপি বার্থডে বলে কেক কেটেছিল ফেরেববাজের জন্মদিনে। সব ফেরেববাজ, সুমিত রায় একটা মাফিয়া, এসব ভুঁইপোর মাল, যত ভুঁইপোর, লালচুল কানে দুল, এ ফেরেববাজের সঙ্গী। বাংলায় শাস্তি চায়। অর্কদা, আমি এখানে একটা জিজ্ঞেস করি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, হি ইজ রিয়াক্টিং, সে বলছে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? ওকে, আমি তো বলছি ওকে। এতদিন পিসি ভাইপোর পদসেবা করলো, রাজ্যসভায় গেল, উলুবেড়িয়া থেকে দাঁড়ালো, তৃণমূল ক্ষমতা আসলে মন্ত্রী হতো, শ্রমমন্ত্রী। হ্যাঁ, তখন যদি ক্ষমতায় আসতো তখন এই ঋতব্রত কিন্তু বলতো না কে অভিষেক ব্যানার্জি, তখন বলতো আমার সেনাপতি, আমার সেনাপতি, একদম ডাইভ দিত পায়ে। বিশুদ্ধ গিরগিটি, পলিটিক্যাল গিরগিটি, নোবডি ট্রাস্ট হিম। আরে শুভেন্দু বাবুর বুকের পাটা আছে, বলেছেন না অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে। একদম, আমি সেই যখন এই চুরি জোচ্চুরি ডাকাতি হচ্ছে, এইসব কিছু গত বীর্য, কিছু বিগত বীর্য, কিছু মেরুদণ্ড ঝুঁকে গেছে, তারা সব চুপ করেছিল। তখন সেনাপতি আর বঙ্গেশ্বরী, সেনাপতি আর বঙ্গেশ্বর, আর অনুপ্রেরণায় রাজ্যে সিংহ শাবকের জন্ম হয়েছে। এরা কত বড় মেরুদণ্ডহীন। হ্যাঁ, এর থেকে তো বলে যায় মেরুদণ্ডে ঘাস পাতা গজিয়ে গেছে। তো কে অভিষেক বললে হবে এখন? হ্যাঁ, টিকিটটা কে দিয়েছে ওকে? অভিষেক ব্যানার্জি দিয়েছে। অভিষেকের লোক ছিল তো। এখন ভুঁইপোর মাফিয়া এইসব বলে লাভ আছে? কুণাল বাবু একটা কথা ভালো বলেছেন, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়েও তদন্ত হোক। একদম, মুখ্যমন্ত্রী বলেছেন দিন লিখিতভাবে। আমরা চাই কাউকে, যে তৃণমূলের নামও নিশান থাকবে না। কে আদি তৃণমূল, কে কালীঘাট তৃণমূল, কে কুণাল ঘোষের বাসায় চাটনৃত তৃণমূল, আমার দরকার নেই। বাংলা তোলামূলের অভিশাপ থেকে মুক্ত হোক। এখানে অর্কদা প্রশ্ন থাকবে, বাংলার মানুষের মনে হয়তো এই প্রশ্ন, সিম্বলটা তাহলে কার কাছে যাবে? আমি তৃণমূল নিয়ে ভবিষ্যৎবাণী করতেই রাজি নই। ওটাকে আমি রাজনৈতিক দল বলে মনে করি না। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী নতুন বাংলা করার সংকল্প নিয়েছেন, সেই লক্ষ্যে কাজ করছেন। সেই সম্পর্কে আমাদের পজিটিভ আলোচনা করতে হবে। এইসব ফেরেববাজ, লালচুল কানে দুল, কুণাল বাবুর বাসায় চাটনৃত, ওদিকে কালীঘাট তৃণমূল, কি হবে? মামলা হবে, সুপ্রিম কোর্ট অবধি চলবে। সুপ্রিম কোর্টে অশোক দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপাল মামলায় পরিষ্কার বলা আছে, সংসদীয় দল বা পরিষদীয় দল কোনো আলাদা এন্টিটি নয়।
সংসদীয় দল এবং পরিষদীয় দল মূল রাজনৈতিক এন্টিটির অবিচ্ছেদ্য অংশ। পরিষদীয় দলনেতা সংসদীয় দলনেতাকে নির্বাচন করে মূল রাজনৈতিক দল। তারা হঠাৎ করে আলাদা অস্তিত্ব দাবি কিন্তু করতে পারে না। সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ 2023-এর ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। ব্যাপারটাকে সেই পার্সপেক্টিভে দেখা ভালো। আইন অনুযায়ী লড়াই হবে। বেশ, ওর কথা আমি পরের যে টপিকে যাব, 2029-এ লোকসভা ভোট। 2029-এ যদি তৃণমূল কংগ্রেস আদেও থাকে, তাদের অস্তিত্ব থাকে, কন্টেস্ট করতে পারবে? আর যদি করে কারা করবে? যদি করে কারা করবে? তৃণমূল করতে পারে, একটা তো থাকবে, একটা থাকা দরকার। দরকার এই সেন্সে বিজেপির সুবিধা হবে। 10-11% ভোট ভাগ হলে বিজেপি বিরোধী ভোটটা একটু ভাগ হয়ে যাবে। তো মমতা মানে এটা কোন তৃণমূলের কথা বলছেন? যে তৃণমূলই হোক, আরে ঋতব্রত তৃণমূলের কেউ তো সব জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ও তো লোকের কাছে যেতে পারবে না নিজের কেন্দ্রে। ওরা কেন বিদ্রোহী হয়েছে সবাই সব একদম। আমি প্রশ্নটা করতাম আপনাকে যে হঠাৎ করে বিদ্রোহ সব নিজেদের গায়ে সব অনেক কাদা মাখা আছে, তো এখন ভাবছে যে একটু শাসক দলের সঙ্গে মাখামাখি করলে তদন্ত থেকে বাঁচা যাবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন কাউকে ছাড়া হবে না। দেখবেন ওই নির্বাচিত বিধায়কদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকেও স্পেয়ার করা হবে না। আমি শুনলাম খাদ্যচোর বালু মরিয়া হয়ে উঠেছে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করবার জন্য। শুভেন্দু দেখাই করবে না। না, মমতা ব্যানার্জি এত ক্লোজ বালু, এত আদরের বালু, তাকেই টিকিট দেওয়া হলো। বালু, ফিরাদ, জেলখানা বালু, হ্যাঁ এসব রত্ন, হ্যাঁ এসব রত্ন। এখন নির্মম মহিলা বুঝছেন কত দানে কত চান। যাদেরকে বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন আমার অলওয়েজ ফ্রেন্ড, তারা যে এক একজন কি চিজ এবার বুঝতে পারছেন। কলকাতার দুটো জিনিস আপনাকে একটু আপডেট করে দিই। অতীন ঘোষের নামে এফআইআর হয়েছে, ডেপুটি মেয়র। হয়েছে ও গুণধর, খুব খুব গুণধর, খুব ভাইপোর লোক। সব অনেক আছে। আর সব্যসাচী দত্তর খুব ক্লোজ বান্ধবী, গার্লফ্রেন্ড যাই হোক না কেন, তার তো বাড়ি থেকে না না, শুধু পার্থ চট্টোপাধ্যায়কে দোষ দিয়ে তো লাভ নেই। শুধু পার্থ চট্টোপাধ্যায়কে দোষ দেওয়া হবে কেন? পার্থ চট্টোপাধ্যায়ের অর্পিতা ছিল, এদেরও এরকম আছে। সব গুণধর এগুলো। হাবভাব কি, হ্যাঁ ডিম খাচ্ছে, এসব অনেক হবে এখন। চোর তো, চোর বললে কম বলা, সব ডাকাত। তো ডাকাতদের সঙ্গে যা ব্যবহার করা উচিত প্রশাসন সেই ব্যবহারই করছে। বেশ, অর্থাৎ এবার যদি আমরা দিল্লির দিকে একটু যাই, যারা ধরুন দিল্লিতে আছে, কাকলি ঘোষ দস্তিদার এবং যে সমস্ত এমপিরা আছেন, তারা কিন্তু এনডিএ ব্লককে সমর্থন করবেন। তাদের থেকে কি কোনো মন্ত্রী আমরা এক্সপেক্ট করতে পারি? সেই সব আমি জানি না, ওসব নিয়ে স্পেকুলেট করা উচিত নয়। আগে ওরা ওদের ভূমিকা খতিয়ে দেখবে বিজেপির শীর্ষ নেতৃত্ব কি করে, আগামী দিনে সংসদের ভিতরে ওদের কি ভূমিকা থাকে ইত্যাদি ইত্যাদি। তারপরে কোনো সিদ্ধান্ত হতে পারে। এখনই টু আর্লি এইসব নিয়ে প্রেডিক্ট করা। লেট আস সি শেষ পর্যন্ত ওদের ব্যবহার ট্যাবহার কীরকম হয় সেটা দেখবে। এই ব্যাপারে রিয়াকশন নেবই অর্কদা। অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাসের কথা আমি কেন তুললাম, কারণ আপনারা প্রত্যেকে জানেন আমাদের চ্যানেলে যখন ট্রাইব টিভি বাংলা ছিল তখন বিশ্বাসে অবিশ্বাস আমরা করেছিলাম। আমরাই প্রথম টেলিভিশন চ্যানেল কিন্তু তখন ওই অপারেশন এবং ওই অনুষ্ঠান করেছিলাম। কিন্তু অর্কদা, এই যে সুরুচি সংঘ, এত রিনাউন্ড ক্লাব, এত বড় পুজো, এই একটা ট্রেন্ড দেখছি যে ক্লাব এবং তার সঙ্গে সঙ্গে পার্টি অফিসের পেছনে একদম ল্যাভিশ বেডরুম। এটা কি কালচার অর্কদা? এটা কি, মানে এটা কদিন ধরে চলছে? এখন তো সব মানুষের সামনে আসছে। এ সব দুর্বৃত্ত, এদের সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো। সবই তো জানা যাচ্ছে। অরূপের ভাই স্বরূপ, সে কি কাণ্ড কারখানা করেছে, অরূপরই যে কি কাণ্ড কারখানা করেছে, সবাই সব কিছু জানে। এরা একটা ধিকৃত রাজনৈতিক ক্যারেক্টার, মানুষেদের ঘৃণা করে। এদের সম্পর্কে যত কম আলোচনা হবে তত মানুষের ভালো লাগবে। এরা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে।
এবং অত্যন্ত ঘৃণিত চরিত্র হিসাবে মানুষের কাছে এরা চিহ্নিত। তাই এরা কি করেছে সব মানুষ জানে, এদের পরিণতি কি হবে সেটা মানুষ আন্দাজ করছে। মানুষ এদেরকে নিয়ে আর আলোচনা শুনতে চায় না। বেশ, তাহলে অর্থাৎ আপনি বলছেন ভবিষ্যৎ, তৃণমূলের ভবিষ্যৎ যদি আমি জিজ্ঞেস করি তাহলে আপনি খুব একটা আমি তো বললাম প্রয়াত অনিক দত্ত সিনেমা ছিল না, ভূতের ভবিষ্যৎ। তো ভূতেরও কিছু ভবিষ্যৎ থাকতে পারে, তোলামূলের কোনো ভবিষ্যৎ নেই, কোনো ভবিষ্যৎ নেই। তোলামূল মায়ের ভোগে কিচ্ছু হবে না। সে হীরক রানী হয়তো ভাবছেন ঘুরে দাঁড়াবেন, হীরক রানী তো নাটের গুরুমা, তিনি শুধু দেখবেন তার দাদার বাড়িটা ভাঙা পড়লো কিনা, তার ভাইপো জেল যাত্রা আটকাতে পারা যাচ্ছে কিনা, আর কারুর সম্পর্কে উনি কনসার্ন নন। প্রচন্ড স্বার্থপর এবং হিংসুটে মহিলা। হ্যাঁ, শুধু নিজের টুকু, নিজের ভাইপো, নিজের ভাই, নিজের দাদা, ব্যাস, আর কিচ্ছু নয়। কারুর পাশে উনি দাঁড়ান না, কাউকে সহযোগিতা করেন না, শুধু নিজের টুকু হলেই হলো, ওইটা নিয়ে থাকবেন উনি। ভাইপো জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এটাই নির্মম মহিলাকে দেখতে হবে, তাহলে বৃত্তটা সম্পূর্ণ হবে। একদিকে সিআইডি, একদিকে ইডি, ও গ্রেপ্তার হবে, ও গ্রেপ্তার তো সময়ের অপেক্ষা, আইন অনুযায়ী গ্রেপ্তার হবে। অর্কদা, শেষ প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল দুটো লাইন বলেছেন। একটা বলেছেন মুখে লিকোপ্লাস্ট আটকানো, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় বলতেন, এবং তার সঙ্গে বিরোধীদেরও কিন্তু তিনি স্পেস দিচ্ছেন। এবং কুণাল ঘোষ ওপেন ফোরামে বলছেন, অন্য সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে বলার পর সেই স্পেস তিনি পেয়েছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন, যেটা আগে কোনদিন কিন্তু এই সুযোগ দেওয়া হতো। আরে শুভেন্দুবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ অতীব উজ্জ্বল। উনি সবাইকে নিয়ে চলতে পারেন, সবাইকে সম্মান দেন, আপনি বলে সম্বোধন করেন। এই যে বাজেট পেশের পর অর্থমন্ত্রকে নিজের হাতে মিষ্টি নিয়ে গিয়ে সমস্ত কর্মীদের মিষ্টি খাইয়েছেন, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় মাইক হাতে স্টেজের মধ্যে নাচতেন আর একে ওকে তুমি এইসব বলে সম্বোধন করতেন, অসম্মান করতেন। তো আমরা সরকারি কর্মচারী, তাদেরকে তো সম্মান দিতে হবে। সুন্দরবাবু সম্মান দিয়ে কথা বলছেন, সবাইকে উনি সম্মান দেন। এক নতুন রাজনীতির সূচনা করেছেন শুভেন্দু অধিকারী, উনি কিন্তু সফল হবেন। আরও বৈপ্লবিক কিছু পদক্ষেপ আসবে, যেমন দুর্বৃত্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটাকে নিলামে তোলা। ঠিক এই প্রসঙ্গে আসতাম। হ্যাঁ, সব বেআইনি নির্মাণ ভেঙে তাতে শান্তিনিকেতনও থাকবে, ওই কালীঘাটের ওই ফেরেববাজে বাড়িটাও থাকবে। যদি এত দুর্নীতি করেছে, তা সেই দুর্নীতির টাকা তো সরকারি টাকা লুট করেছে, তার রিকভারিটা হবে কি করে? নগদ টাকা তো খেয়ে নিয়েছে। ওই বাড়ি নিলামে তোলো, নিলামে তুলে সেকে যা পাবলিক ইন্টারেস্টে ব্যবহার করো, আর ভাইপো জেলের মাটিতে গড়াগড়ি খাক, এটা বাংলার মানুষ জানে। এত হুমকি, এত অডাসিটি, এত উদ্ধত্ত, এত ডাকাতি, আমাদের করের টাকা লুট করেছে এই ভাইপো, আর নির্মম মহিলা সেটাকে নীরব থেকে সম্মতি দিয়েছেন। নাটের গুরুমা হচ্ছে উনি, নাটের গুরুমা, সব কিছুর পিছনে উনি জানতেন, সব জানতেন, প্রশ্রয় দিয়ে গেছে। বলে লুটে নে, বাংলাটাকে লুটে নে। ভাইপো লুটেছে। বেশ, অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা তাহলে আমরা আজকে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম যে তৃণমূলের ভবিষ্যৎ কি। তাহলে অনুষ্ঠানের শুরুতেই আমরা যে ঘটনা আপনাদের সামনে দিয়ে শুরু করেছিলাম, যেখানে একটি চায়ের দোকানের কথা বলেছিলাম, যেখানে একজন ভদ্রলোক অন্য একজন ভদ্রলোককে বলছেন যে আর কিছু হোক না হোক, খুব গরম থেকে ঠান্ডা, অর্থাৎ গরমকাল হয়তো সময় আরও কিছুদিন থাকলেও আমরা বলি না যে এতদিন গরমকাল আছে, ঠান্ডা কেন পড়ছে না, সেটা হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস আর বাংলায় ফেরত আসতে পারবে না। কিন্তু শেষ কথা গণতন্ত্রে আপনারা বলেন, আমরা আজ বিশ্লেষণ করলাম, আপনাদের সামনে তথ্য দিয়ে তুলে ধরলাম। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।